হোয়াট আ ম্যাচ, এক্স্যাক্টলি নিয়ম রক্ষার। কিন্তু এবারকার এশিয়া কাপের গাটের পয়সা উসুল হওয়ার মতো যদি কোনো ম্যাচ থেকে থাকে তাহলে ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। খেলাটা সুপার ওভারে গেল, শেষ পর্যন্ত ইন্ডিয়া জিতলো, টানা 6টা ম্যাচ অপরাজিত। সেই কবেই তো দলটা ফাইনালে চলে গিয়েছিল, আর সেই কবেই শ্রীলঙ্কা ফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ করে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। কিন্তু দিন শেষে এই ম্যাচটাতে ক্রিকেট জিতেছে। ব্যক্তিগতভাবে আমার মনটা খারাপ হয়েছে যে শ্রীলঙ্কার কারণে বাংলাদেশ সুপার 4 খেলেছিল, অন্ততপক্ষে ইন্ডিয়াকে এই ম্যাচটা তারা হারিয়ে একটা পজিটিভ নোটে বাড়ি ফিরতে পারতো। সেই কাজটা হলো না, ইন্ডিয়াই জিতলো। স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির স্পোর্টসে। হাসান মাহদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে এশিয়া কাপ নিয়ে আড্ডা দেওয়ার জন্য দুজন মানুষ আছেন আওয়ার ভেরি ওন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট মিস্টার এম কায়সার। কায়সার ভাই স্বাগত। ধন্যবাদ আপনাকে মাহাদি। এবং লেজেন্ডারি ওপেনার বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই আপনাকেও স্বাগত। ধন্যবাদ। কেমন লাগছে কালকে ম্যাচটা? প্রথম দিকে দেখিনি, লাস্টে মেন সময় দেখেছি। তা আমি একটা শোতে ছিলাম, আমি সবসময় বলি যে প্রফেশনাল লেভেলে এটা কোনো ভ্যালু ছিল না, তো অ্যাঙ্কার বলছিলেন। আমি না, প্রফেশনাল লেভেলে প্লেয়াররা এভাবে চিন্তা করে না, কারণ এখানে এন্ড অফ দ্য ক্যালেন্ডার প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা উইকেট কাউন্ট হয়। তো ওই যেখানে তারা প্রফেশনাল প্লেয়ার, সেটা শুভমান গিল হোক বা দানুষ্কা হোক, যেই হোক, তো ওরা ওইভাবে খেলেছে। যেটা আপনি স্টার্টিংয়ে বললেন যে যারা পাবলিক গিয়েছে তাদের টিকিটের পয়সা ওসুল বা টিভির সামনে ছিল, তারা খুব এনজয় করেছে। কারণ আমরা এরকমই খেলা দেখতে চাই, কখনো এক পেশি খেলা দেখতে চাই না, যে কোনো পাবলিক হোক, এক্সেপ্ট প্লেয়ার ছাড়া। কারণ প্লেয়ার যেটা কী প্রেশার, এটা প্লেয়াররাই জানে। পাবলিকও তো এনজয় করে, কিন্তু প্লেয়ারের প্রচুর প্রেশার থাকে। কাদের ভাই, এবারকার এশিয়া কাপে প্রথম 200 রান এক্সপেক্টেড, এটা করলে ইন্ডিয়াই করবে, এবং তারা করলো। অভিষেক শর্মা ওয়ান্স এগেন, আর আরেকটা তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আমরা দেখলাম। সঞ্জু স্যামসং কিছুটা কন্ট্রিবিউট করলো, তিলক ভার্মা কিছুটা কন্ট্রিবিউট করলো। ম্যাচের কোনো গুরুত্ব ছিল না, একদমই সব কিছু সেট হয়ে গেছে। ফাইনাল খেলবে, মানে এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান ইন্ডিয়া, আর একটা এক পেশে ফাইনালই হবে, আমি আগে থেকে অ্যান্টিসিপেট করে রাখলাম। কিন্তু এই ম্যাচটা আসলে ফাইনালের আগে, মানে ফাইনালের উত্তেজনা সব কিছু শুষে নিয়েছে এই ম্যাচটা। ঠিক আপনি যেভাবে বললেন যে ম্যাচটার গুরুত্ব ছিল না, কিন্তু ক্রিকেটের সব কিছু ছিল এই ম্যাচের মধ্যে। যেভাবে আপনি বললেন যে একেবারে গাটের পয়সা উসুল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, আসলেও তাই। কিন্তু একটা ক্রিকেট ম্যাচ বা টি-20 ম্যাচে আমরা যা যা চাই তার সব কিছু উপাদান কিন্তু এখানে ছিল। ব্যাটিংয়ে বলুন, বোলিংয়ে বলুন, এবং শেষ পর্যন্ত যেভাবে আপনার এই শেষ ওভারটা হয়েছে, শেষের দিকে যে সুপার ওভারটা হয়েছে, তার আগে যে আপনার শেষ ওভারটা নাটকীয়ভাবে শেষ হয়েছে, সব কিছু মিলে এই ম্যাচের মধ্যে আপনার ক্রিকেটের, বলে না ক্রিকেটের মশলা, সেই ক্রিকেটের সব কিছু মশলা এখানে ছিল, এবং দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ হয়েছে। এবং এই আমরা বলছিলাম যে দুবাইয়ের উইকেটে 200 রান তোলাটা কিন্তু খুবই টাফ একটা বিষয় হতে পারে, বাট সেই টাফ কাজটাই খুব সহজ করে দেখিয়েছে ভারত প্রথমে, এবং তারপরে শ্রীলঙ্কা যে কায়দায় ব্যাটিংটা করেছে, বিশেষ করে ভারতের এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে জাসপ্রীত বুমরা এখানে ছিলেন না, কিন্তু তারপরেও ভারতের যে বেঞ্চ যারা ছিল, বেঞ্চের যে খেলোয়াড়রা ছিল, এবং কায়সার ভাই বুমরা যে এই এশিয়া কাপে খুব ভালো ফর্মে আছেন সেটাও বলা যাবে না। বাংলাদেশের বিপক্ষে ভালো বোলিং করেছেন, কিন্তু আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আমরা দেখেছি 4 ওভারে 45 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি পান নাই। মানে ওভারঅল এশিয়া কাপ আসলে বুমরার মতো নাই। রাইট, বুমরার মতো নাই, এটা আপনার কাছে মনে হচ্ছে। কারণটা হলো যে আপনি হয়তো বুমরাকে আমরা প্রত্যেকটা ম্যাচে মনে করি যে বোধহয় 4 উইকেট পেয়ে যাবেন বা 3 উইকেট পেয়ে যাবেন, কিন্তু তিনি যখনই বোলিং করতে আসছেন তখন এক ধরনের মানসিকভাবে ব্যাটসম্যানদের উপর যে প্রভাবটা পড়ছে, সেটাই আমি মনে করি যে এই মানে বুমরাকে অনেক দূর সামনে নিয়ে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে যখনই বুমরা বল করতে আসছেন দেখবেন যে আপনি ব্যাটসম্যানদের মধ্যে একটু অন্য ধরনের চিন্তা করতে হচ্ছে, কমেন্টেটর যারা রয়েছেন তারা একটু অন্য ধরনের মানে অপোনেন্টের চিন্তা করে 4 ওভার আমি ছেড়ে দিয়েই 16 ওভারের চিন্তা করবো, অনেকেই এরকম চিন্তাটা করে। রাইট, সেটা করলে আপনি দেখবেন যে অনেকখানি পিছিয়ে যাবেন। কারণ আপনি 20 ওভারের ম্যাচে যদি 4 ওভার আপনাকে ডিফেন্সিভ খেলতে হয়, ডিফেন্সিভ চিন্তা করতে হয়, তখন সামনে বাড়তে পারবেন না। সো বুমরার প্রসঙ্গটা বাদ দিলাম, আসি আপনি কালকের ম্যাচের প্রসঙ্গটা। এই কালকের ম্যাচে যেটি বললাম যে সব কিছু ছিল এখানে। ভারত যেভাবে শুরু করেছিল, ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ ম্যাচ না, আপনার শ্রীলঙ্কার জন্য তো অবশ্যই না, কিন্তু তারপরেও এই ম্যাচটা প্রেশারহীনভাবে খেলেছিল বলেই তারা কিন্তু, আপনি সত্যিকার অর্থে এখান থেকে যেভাবে আপনি বললেন যে ক্রিকেটের জয় হয়েছে, আসলেই তাই, ক্রিকেটের জয় হয়েছে। এবং যে কায়দায় পুরো ফিনিশিংটা হয়েছে, তাতে আমি মনে করি যে দিস ইজ দ্য বেস্ট ম্যাচ অফ দিস টুর্নামেন্ট এখন পর্যন্ত। সুপার ওভারে ভারত খুব সহজে জিতে নিয়েছে, কিন্তু তারপরে এই ম্যাচের সার্বিক পরিস্থিতি যদি আপনি বিশ্লেষণ করতে বলেন, তাহলে আমি বলবো যে এই ম্যাচে সত্যিকার অর্থে কেউ জেতেনি, জিতেছে কিন্তু ক্রিকেট। এক্স্যাক্টলি। জাভেদ ভাই, খুব চমৎকার একটা পার্টনারশিপ আমরা দেখেছি সেকেন্ড উইকেটে, যেটা কুশাল পেরেরা এবং
পাতুম নিশাঙ্কার 137 রানের ইফ আই এম নট রং, প্রথম আপনার এই সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে, প্রথম সেঞ্চুরি পার্টনারশিপ এবং এশিয়া কাপের সবচেয়ে বড় টি-20 ফর্মেটের সবচেয়ে বড় পার্টনারশিপ এই কাজটা করেছে। স্পেশালি 11 ওভারে দলের রান 130 হয়ে গেছে, 54 বলে 73 রান, হাতে 9টা উইকেট ইনটেক। তখনও পর্যন্ত পাতুম নিশাঙ্কা আছেন উইকেটে, আউট হয়েছিলেন ওই মুহূর্তে সম্ভবত পেরেরা আউট হয়ে গিয়েছিলেন। সেই জায়গা থেকে ম্যাচটাকে মানে আপনার শেষ পর্যন্ত ঠিকানায় পৌঁছাতে না পারার ব্যর্থতা শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপের, নাকি ইন্ডিয়ান বোলাররা আসলে সেই মুহূর্তে খুব চমৎকার কামব্যাক করেছে? না, একটু তো লাকের ব্যাপার ছিল, নাম্বার 1। আর নাম্বার 2, সবসময় আমি একটা কথা বলি, যে কোনো ব্যাটসম্যান আপনি সারাদিনে 2জন ব্যাটসম্যান খেলে, এটা একটু মাইন্ড সেটআপের ব্যাপার ছিল। যে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো, এই স্পেশালি আপনার নতুন ব্যাটসম্যান টেস্ট ম্যাচে যেমন একদম ডিয়ারিং ব্যাপার, সারাদিনে 2জন খেলে, সেম ওয়ানডে সেম টি-20তেও ওরা যেভাবে চেস করছিলেন একদম কমফোর্টেবল জোনে ছিলেন, ওই জায়গা থেকে ওনারা একদম যেটা বললাম উইকেট পড়াতে ওরা চান্স, কিছু লাকও ব্যাপার ছিল যেটা আমরা অফ অনারে কথা বলছিলাম, তো ওই একটা কারণ ছিল। আর তার মধ্যে ধীরে ধীরে হয়তো মনে হচ্ছে যে টু মাচ রিল্যাক্স কে আমরা ইজিলি করে ফেলছি, আপনি বললেন এত বলে এত দরকার ছিল, ওই একটা জায়গায় এটাই। আর ইন্ডিয়ান বোলিংয়ের অ্যাভারেজ তারা কখনো ম্যাচ ছাড়ে নেই, ওরা তাদের ছিল ওদের মধ্যে, মাথার মধ্যে। আমি একটা জিনিস এখানে যোগ করি, দেখবেন যে ভারত এই ম্যাচটা সুপার ওভারে জিতেছে, ভারতের বোলিংটা শেষের দিকে দুর্দান্ত হয়েছে, আর ব্যাটিংটা তো এক্সেলেন্ট ব্যাটিং। আপনি 200 রান যখন করবেন তখন এক্সেলেন্ট ব্যাটিং বলতেই হবে আপনাকে। ভারত এই ম্যাচ জিতলেও এক জায়গায় কিন্তু একটু আফসোস এবং আক্ষেপ নিয়ে কিন্তু ম্যাচটা শেষ করেছে। কোথায়? ফিল্ডিংয়ে। আপনি দেখবেন যে ভারতের কাছ থেকে এই ধরনের, বিশেষ করে ভারতের এই দলের কাছ থেকে এরকম আপনি ফিল্ডিংয়ের লুপ হোলস কিন্তু আমরা এর আগে দেখিনি। সিঙ্গেল রান ডাবল হয়ে গিয়েছে, হাতে আপনি ক্লিন যে আপনার ক্লিন পিক আপটা যেটা হবে সেই ক্লিন পিক আপটা তারা করতে পারেননি, একটু ফাম্বল করেছেন এবং সেখানেই 1 রানের জায়গায় 2 রান হয়ে গিয়েছে। বেশ কয়েকবার কিন্তু এই ঘটনা ঘটেছে, বিশেষ করে শেষ ওভারে তো আরও বেশিবার এই ঘটনাটা ঘটেছে। তারা সেখানে কিন্তু খুব সম্ভবত 2টো ডাবল রান নিয়েছে, যেটা কিন্তু আপনার সিঙ্গেল রান হতে পারতো। সেটি যদি ঠেকিয়ে দেওয়া যেত তাহলে সুপার ওভারেই ম্যাচটা যেত না, ভারত আরও আগে জিতে যেত। রাইট, আমি একটু কায়সার ভাই অভিষেক শর্মার ব্যাপারে একটু কথা বলতে চাই। পাকিস্তানের বিপক্ষে শুরুটা করেছিলেন 31 রান করে, ওমানের বিপক্ষে করেছেন 38, আবার পাকিস্তানের বিপক্ষে 74, বাংলাদেশের বিপক্ষে 75, গতকাল করেছেন 31 বলে 61। ইয়াং ল্যাড বাট সাচ আ ওয়ান্ডারফুল ব্যাটার, মানে ওর খেলাটাকে আপনি কেমন এনজয় করেন? একটা শব্দে যদি বলা যেতে পারে যে লাজবাব। কারণটা হলো যে টি-20তে আপনাকে শুরুর দিক থেকে ব্যাটারদের যেরকমভাবে ব্যাটিং করার উচিত তার সব কিছু কিন্তু তিনি করে দেখিয়েছেন এই সিরিজে, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত। প্রত্যেকটা ম্যাচে 200-এর কাছাকাছি আপনার স্ট্রাইক রেট, এবং সর্বশেষ এখন পর্যন্ত তিনি দেখবেন যে যা বল খেলেছেন তার চেয়ে ডাবল রান করেছেন, অলমোস্ট 200, অলওয়েজ তাই করে যাচ্ছেন, 10 স্ট্রাইক রেট বোধহয়, রাইট। এবং এমন না যে আপনি একটা ম্যাচে তিনি করেছেন বলে আপনি তাকে বলতে পারেন যে ইটস এ ফ্লুক, তাও কিন্তু না, ধারাবাহিকভাবে করেছেন। কত ধারাবাহিকভাবে করেছেন সেটা 75, 61, 3 ম্যাচে, রাইট। সেটা তো 3 ম্যাচের কথা আপনি বলছেন। আমি যদি আরেকটু পিছনে যাই, আরেকটু বিস্তারিত ব্যাখ্যাটা করি, তাহলে দেখবেন আপনি তিনি কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড টাচ করে ফেলেছেন অলরেডি, যে টি-20তে টানা 7টি ম্যাচে তিনি 30+ রান করেছেন টপ অর্ডার একজন ব্যাটার হিসেবে, যেটি এর আগে ছিল রোহিত শর্মার, এবং সেই জায়গায় তিনি কিন্তু অলরেডি টাচ করে ফেলেছেন, এবং সেটা টপকে যাওয়ার সুযোগটা তার সামনে রয়েছে কিন্তু এই ফাইনালে 28 তারিখ। এবং যে ফর্মে তিনি রয়েছেন তাতে একটা বিষয় আমি নিশ্চিত করতে পারি আপনাকে, সেটি হলো যে দেখবেন যে খেলা চলাকালীন সময় অনেক সময় একটা জিপ গাড়ির ছবি দেখানো হয় মাঠের বাইরে যেটি থাকে, সেটি কিন্তু পাবেন ম্যান অফ দ্য সিরিজ যিনি হবেন। আপনি এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ কে হবেন সেটি জানার জন্য আমার মনে হয় যে আর কাউকে এই ধাঁধায় পড়তে হবে না। সেই গাড়িটা অপেক্ষা করছে, সেই গাড়ির চাবি অপেক্ষা করছে খুব সম্ভবত অভিষেক শর্মার জন্য। এবং আমার কাছে মনে হচ্ছে যে ফাইনাল জিতে, যদি ভারত জিততে পারে তাহলে ফাইনালে দেখবেন যে ট্রফি নিয়ে তিনি এই গাড়িটা চালাবেন পুরো মাঠ জুড়ে। আর তিনি যে কায়দায় ব্যাটিং করছেন সেটি আমি মনে করি যে টি-20তে যে ওপেনারদের যে একটা ডেফিনেশন থাকে যে কেমন ওপেনার আপনার দরকার, কেমন বিস্ফোরক ওপেনার আপনার দরকার, হাউ ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্য ফার্স্ট পাওয়ার প্লে, মানে প্রথম 6 ওভার একজন ওপেনারের কীভাবে ব্যবহার করতে হবে, সেটার যদি কোনো আপনার আদর্শ লিপি থাকে, আমি মনে করি যে সেটা তিনি এই এশিয়া কাপে দেখিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি। আমি প্রশ্নটা আপনাকেই করবো জাভেদ ভাই, একটু টেকনিক্যাল জায়গা থেকে, মানে অন্য ব্যাটারদের কাছ থেকে, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশি ওপেনারদের কাছ থেকে অভিষেক শর্মার পার্থক্যটা কি? অভিষেক এত ভালো, এত কনসিস্টেন্ট এবং এই হেলথ স্ট্রাইক রেট আসলে কেমনে ব্যাটটা করেন, কোথায় আলাদা তিনি? যদি একটাই বলে স্কিল, মানে স্কিল আর অ্যাবিলিটি অনেক বেশি। আমরা তো সব জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন? যখন আপনার একটা মারার সময়, যে আপনি আমাদের লাস্ট ডের খেলা দেখেন, আমরা কি ট্রাই করছি? আমরা ট্রাই করছি চিকি, কেন ওই জায়গাটা আমাদের স্কিল কম। ওই বলটাকে আপনি অন দ্য রাইজ, যেটা আমাদের, আমি ছোট করছি না, হৃদয় খেলেছিল,
ওই দূরের বল, ওইটা যদি আপনার স্কিল ভালো থাকতো বা টেকনিক না স্কিলের কথা বলি বা অ্যাবিলিটি, ওটা হয়তো মাথার উপর দিয়ে মারতো। তো ওটা না পেয়ে আমরা অ্যাক্রস খেলে ফেলেছি। তো ওই একটা জায়গায় অবশ্যই বিগ স্কিল। আর এটা ইনি ডেঞ্জারাস হবে কেন ভবিষ্যতে আমার কাছে মনে হয়, এটা কিন্তু স্লো উইকেট, একটু ফাঁসা উইকেট, ব্যাটসম্যান বোলারদের কিন্তু ফরে ওই জায়গায় উনি 100-200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। আর যখন এই টুর্নামেন্ট খেলতে আসছেন 190+ স্ট্রাইক রেটে। তো যদি স্পোর্টিং উইকেট থাকে আমার মনে হয় ট্রু পেসেবল ব্যাটে আসে, হি উইল বি মানে কিলার। মানে যেটা রোহিত শর্মা যে রোলটা প্লে করতেন সবসময়, উনি কিন্তু বড় রান করেননি, 500 রান করেছেন, কিন্তু 37 বলে 47, 32 বলে 48, পুরো প্রথম 6 ওভারে ম্যাচটা একদম মেরে ফেলতেন রোহিত শর্মা। সেম ওই রোলটা এখন ইনি করছেন আরও ভয়ানকভাবে। তো যে কোনো একটা দল যখন স্টার্ট করে তার তো একটা ফিল্ড সেট আপ থাকে। ওর ব্যাটিংয়ের স্ট্রং দিকটা কোন জায়গায়, মানে অভিষেক শর্মার? ফার্স্ট হচ্ছে বললাম যে অ্যাবিলিটি প্রচুর, সব জায়গায় স্ট্রোক করে, একটা বলকে 3 টাইপের সে শট খেলতে পারে, 4 টাইপের শট খেলতে পারে। যেহেতু আপনি জানেন যে T20 ফর্মেটে কেউ আপনাকে সুযোগ দিবে না, আপনাকে বানায় খেলতে হবে, টপ লেভেলের কথা বলছি। ওইটা অনেক প্রচুর অ্যাবিলিটি উইথ কাম অ্যান্ড কোয়াইট। আমি বলি একটা জিনিস, সেটি হলো যে জাভেদ যেভাবে বলছিলেন যে তার অ্যাবিলিটি রয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে হলে তো আপনাকে অ্যাবিলিটি লাগবে, স্কিলফুল ক্রিকেটার হতেই হবে। কিন্তু যে জায়গায় তিনি পার্থক্যটা গড়ে দিয়েছেন সেটা হলো যে আপনি দেখবেন যে বোলারদের বোলিং নষ্ট করা। তিনি দেখবেন যে তিনি কিন্তু অনেক দেরিতে খেলেন। অনেক ক্রিকেটার রয়েছেন যে আপনি দেখবেন যে বলার বল করার আগে তিনি এক অর্থে সেট করে ফেলেন যে আমি কোন সাইড থেকে এটা খেলবো। এর ফলে যেটি হয় যে বোলার যখন তার দুর্বলতা, তার এটা আগে থেকে একটু অ্যাজাম্পশন করতে পারেন, তখন বোলার কিন্তু তাকে অন্যভাবে বোলিংটা দেন। কিন্তু অভিষেক শর্মার যে সবচেয়ে বড় কৃতিত্বটা হলো অনেক লেটে খেলেন। এবং একজন ক্রিকেটার যখন অনেক লেটে খেলবে, দেরিতে খেলবে, তখন তাকে বলটা অনেক দ্রুত দেখতে হবে এবং অনেক বড় করে দেখতে হবে। সো তিনি যখনই দেরিতে খেলবেন তার মানেটা হলো যে তার টাইমিংটা কিন্তু পারফেক্ট হতে হবে। এটি গেল একটি দিক। এবং তিনি দেখবেন যে আপনি অনেক দেরিতে শট খেলেন এবং বলকে তার কাছে আসতে দেন, অনেক সময় আবার বলের কাছেও তিনি যান। মানে দুটো জিনিসই কিন্তু তিনি করেন। একটা হলো যে বোলারের বোলিংটা নষ্ট করেন। কিভাবে নষ্ট করেন? আপনি দেখবেন যে তিনি ম্যাক্সিমাম ফাস্ট বোলারকে কিন্তু আপনি শুরুর দিকেই স্টেপ ডাউন করে খেলে ফেলেন। এর ফলে কি হয় যে বোলারের লেন্থটা নষ্ট হয়ে যায়। যে বোলার আপনার শর্ট বল করার চেষ্টা করেন সেটাকে তিনি সামনে বেড়ে একটু ব্যাটের সামনে নিয়ে আসেন। এর ফলে তার স্ট্রোক মেকিংটা খুব সহজ হয়ে যায়, হুইচ ইজ কোয়াইট মানে কারেজিয়াস কাজ। কারণ একজন পেস বোলারকে যখন আপনি সামনে বেড়ে স্টেপ ডাউন করে খেলছেন ওয়াকিং অন দ্য পিচ, আপনি দেখবেন যে তিনি অনেক সময় হাঁটতে শুরু করে তারপর কিন্তু মারতে শুরু করেন। এর কারণটাই একটাই হলো যে বোলার যে লেন্থে বল ফেলার চেষ্টা করছেন, যে লাইনে রাখার চেষ্টা করছেন, সেই লাইনটা তিনি নষ্ট করে তার কনফিডেন্সটাও নষ্ট করে দেন। আপনি যখনই এরকমভাবে কোনো বোলারের কনফিডেন্সটা নষ্ট করে দিবেন, তখন তার সবচেয়ে ভালো যে বলটা আছে সেই বলটাও কিন্তু খারাপ হবে। এটা গেল একটি দিক। আরেকটা দিক হলো ক্রিকেটে একটা জিনিস বলা হয় ওয়েন ইউ হিট হার্ড। তিনি কিন্তু কোনো হাফ হার্টের শট খেলেন না, যখন খেলেন তখন ফুল স্ল্যাশে খেলেন। এর ফলে যেটি হয় যে তার ব্যাটের কানায় লাগলেও সেটা কিন্তু গ্যালারিতে চলে যায়। এটা স্কিলের একটা পার্ট যে আপনি বলকে আসতে দিচ্ছেন, আপনি পেশেন্ট। এবং সেটা জাভেদ ভাই কাজটা এভাবেই হয় নাই। এটার একটা ছোট ভিডিও আপনি দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পাওয়া যায়। আমরা দেখেছি যে অভিষেক শর্মা এবং শুভমান গিলকে আসলে বেসিক্যালি কোচিং করেন ইউবরাজ সিং। এবং যখন নেটে একটা কথা ইউবরাজ অভিষেককে বলছিল যে অফ স্পিনারদেরকে বলছিল যে জায়গায় দাঁড়ায় কাভারে মারো। তার মানে যখন একজন বাহাতি ব্যাটার জায়গায় দাঁড়ায় খেলা মানুষ অলওয়েজ ব্যাক ফুটে বড় শট খেলতে পারবে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা। আমরা কেন বলি অফিস মে ওর যদি লেফট আর্ম অফিস মে আমরা অন সাইডে খেলি। যখন জাভেদ মিয়া কোচ হিসাবে আসছিলেন, কয়েকদিন কাজ করেছিলেন, যদি মুরলি তখন ভয়ানক ছিলেন, তখন ও যদি মুখে যেটা দিবে ভেরি টাফ শট, কিন্তু ওইটাই আপনার স্কিল। তো ওইটা মুখের বল তুমি ওটা কাভারে খেলো, তাহলে তোমার দূরে বল করবে। কারণ ও যখন মুখে বল করতো আমরা এটা খেলতাম, প্রোটেকশন থাকতো, ফিল্ডার থাকতো। তো ওইটাই সেম অভিষেক, ওইটাই ওর স্কিলটা হচ্ছে সে ওই জায়গাটা বোলার চাচ্ছে এখানে খেলতে, সে ওখানে নাকি তার এগেনস্টে খেলে। রাইট। আপনি আরেকটা জিনিস আছে যে আপনি যখনই এগেইনস্ট দ্য স্পিন খেলবেন দেখবেন যে আপনার কিন্তু আউট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বাংলাদেশ দলের কিন্তু এই প্রবলেমটা রয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা লেগ স্পিনারদের খেলতে পারেন না কেন? কারণটা হলো যে লেগ স্পিন যখন বল করেন তখন দেখবেন যে আপনি অফের দিকে পড়ে আপনি আরও একটু অফের দিকে বের হয়ে যায়, বা মিডল স্টাম্পে পড়ে অফের দিকে বের হয়ে যায়। তো অফ স্টাম্পের বাইরে যে বলটা চলে যাচ্ছে আপনার স্পিন করে সেই বলটাকে আপনি যখনই মিড উইকেট দিয়ে খেলতে চাইবেন তখন কিন্তু সেটার আপনার টাইমিংটা ঠিক হবে না, বা আপনি যে শক্তিটা আপনার প্রয়োজন সেই শক্তিটা সেখানে লাগবে না। সেই শটটাই আপনি যদি জাভেদ যেভাবে বললেন সেই শটটাই যদি আপনি কাভার বা পয়েন্টের উপর দিয়ে খেলার দক্ষতা দেখাতে পারেন তখন সেখানে দেখবেন যে সুবিধাটা হবে। অর্থাৎ বল যেদিকে যাচ্ছে আপনি সেদিকে যদি পাঠানোর চেষ্টাটুকু করেন তখন
দেখবেন যে আপনি এই যে বলের পেসটাকে ইউজ করতে পারবেন, কিন্তু এগেইনস্ট দ্য স্পিন আপনি যখন খেলতে চাইবেন তখন কিন্তু আপনি দেখবেন যে বল হয়তো একটা দুটা শটস আপনার কাজে লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় আপনি দেখবেন যে মিস টাইমিং হয়ে সেটা ক্যাচ হয়ে যায়। এই কারণে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন এই ধরনের এগেইনস্ট দ্য স্পিনে ছক্কা মারতে যান তখন একটা দুইটা আপনার গ্যালারিতে যায় এবং ম্যাক্সিমাম আপনি গ্যালারির থেকে আরেকটু কাছে বাউন্ডারি সীমানা ধরা পড়ে। রাইট। জাভেদ ভাই, এই শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা দলটা অলওয়েজ ফর্মেডেবল। তারা কিন্তু এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও, 2022-এ তারাই জিতেছে এশিয়া কাপ, পাকিস্তানকে ফাইনালে হারিয়েছিল। এই দলটায় ইন্ডিভিজুয়াল অনেক ব্রিলিয়ান্ট ক্রিকেটার আছে, যেটা এইবারকার এশিয়া কাপে হয়তো বোঝা যায় না। ফাইনালি গতকালকে ইন্ডিয়ার বিপক্ষে পাতুম নিশাঙ্কা 58 বল 107 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। আফসোস তার জন্য, টাফ লাক যে ম্যাচটা আসলে ফিনিশ তিনি করতে পারেন নাই, তিনি একদম ফিনিশ মোমেন্টে গিয়ে আউট হয়েছেন। আপনি ওদের 3-4টা প্লেয়ার দেখবেন ম্যাচ উইনার প্লেয়ার। আমাদের বাংলাদেশ কিন্তু ভালো দল, শ্রীলঙ্কা কিন্তু ভালো দল, ফলোড ম্যাচ উইনার, ওয়ান ম্যান শো, যেটা আপনারা মানে নিশাঙ্কা, কুশাল পেরেরা, দাসুন সানাকা, তারপর লেগ স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা, এরা ওয়ান ম্যান শো। আপনি ওই জায়গাটা কিন্তু শ্রীলঙ্কা যেভাবে করা দরকার ছিল পারফর্ম, মানে তাদের তো চমৎকার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট ক্রিকেটার আছে, আমাদের নাই কেন? মানে ওদের একটা প্লেয়ার চলে যে নিশাঙ্কা কালকে একাই খাবার ঘুরিয়ে দিয়েছে। একই কথা বলতে হবে স্ট্রাকচার। ওদের স্কুল ক্রিকেট যদি আপনি দেখেন, আবার সবাই জানে আমার মনে হয় যারা ক্রিকেটের সংযুক্ত আছেন, ওদের স্কুল ক্রিকেট যেমন ওদের হলিডে দিয়ে দেয়, স্কুল ক্রিকেটের ফাইনাল হয়, ওরা ওদের ডোনেশন আসে অস্ট্রেলিয়ার থেকে, যারা ওই স্কুল থেকে পাস করে বেরিয়েছে, এত স্ট্রং। ওটা অনেক বড় প্লাস পয়েন্ট শ্রীলঙ্কার। ফলোড বাই, যেহেতু আমার সৌভাগ্য হয়েছে শ্রীলঙ্কায় আমি অনেকবার ট্যুর করেছি, ওরা আগের দিন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে বা কোচকে, যেহেতু আমি সিনিয়র প্লেয়ার ছিলাম, যে আপনারা কোথায় প্র্যাকটিস করবেন, এক্সট্রা বাউন্স উইকেটে, তাহলে আমরা পুলিশ মাঠে দিব, নাকি স্লো উইকেটে? আপনি বুঝতে পারতেছেন শ্রীলঙ্কার মধ্যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া কিন্তু বাদ দিলাম, ওরা জিজ্ঞেস করে আমাদেরকে। আমি কিন্তু না, কালকে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা এক্সট্রা বাউন্স উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল। তো ওই একটা কারণেই ওরা আজকে হয়তো তারা সাম্প্রতিক সময় কোয়ালিটি প্লে যেভাবে করা দরকার ছিল পারফরমেন্স করতে পারছেন না। বাট আপনি ইতিহাস দেখেন ওদের, সেটা রঞ্জন মাদুগালে শুরু করে স্টিল সাঙ্গাকারা, মায়েলা, চামান্দার, মুরলি, স্টিল এখন এদের মধ্যে আমি মনে করি তাদের কালচার বলেন বা স্ট্রাকচার বলেন অনেক এগিয়ে আছে এখন। আমি বারবারই বলি, আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশকে খুব দ্রুত ইমপ্রুভ না করলে, আমি অনেক আগেও বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের আগেই রেড লাইট জ্বলে গিয়েছে, বাট এটা থ্রেড হচ্ছে। কারণ আপনি সবসময় এইভাবে পার পেতে পারবেন না। যখনই আপনি একটা গোত্তা খেয়ে যাবেন লাইক ওয়েস্ট ইন্ডিজ, যে আমি অনেকবার বলেছি শোতে, যে ওয়েস্ট ইন্ডিজ মানে 70 ওয়েস্ট ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজে ভিভ রিচার্ড খেলেছে, ব্রায়ান লারা, ম্যালকম মার্শাল, হোল্ডিং, ওই দল কোয়ালিফাই খেলতে হয়। আমাদের তো 2-4 জন ছাড়া আছে কি আমাদের? আমি কাউকে ছোটো করছি না, নো ডাউট তারা ভালো লেভেলে ক্রিকেট খেলছে, কিন্তু ওই লেভেলে কমপ্লিট করার জন্য আপনি যদি স্ট্রাকচার বা এই টাইপের পলিসি মেকিং না করেন, যে 10 বছর পর আমি কোথায় যেতে চাই, আদারওয়াইজ আপনি খুব বিপদে পড়বেন। কেন? ওই তখন ধুকে খেলতে হবে, আর নাহলে দোয়া করতে হবে যে আমরা কীভাবে কোয়ালিফাই করি ফর ওয়ার্ল্ড কাপ বা ফর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটা। তো এটা না করলে আপনার খুব দ্রুত করলেও আপনার 5 বছর লাগবে করতে। কখনোই আমরা চিন্তা করি যে কোনো ক্রিকেট বোর্ডে 2-1টা মানে আমরা 2-1টা জন ছাড়া কোনো ক্রিকেট বোর্ড আসছে, অনেক বোর্ডই, আমি এটা আগেও বলেছি, কখনো আমরা চিন্তা করি নাকি আমরা 10 বছর পর কোথায় দেখতে চাই বা 5 বছর পর কোথায় দেখতে চাই। মানুষের মাঠের অভাব খুব দুঃখের সাথে বলছি। ওই মাঠ রেডি, ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, ওই মাঠ মানে পানি মাছ মানে পানি জমে মাঠের, আপনি বগুড়া মাঠ, যে বগুড়া আমরা এগেনস্ট শ্রীলঙ্কার সঙ্গে খেলেছি, ওই মাঠে আমি এইবার একটু আমার মানে গিয়েছিলাম আমি বোর্ডের স্পেশাল একটা ট্যালেন্ট হান্টের জন্য, মানে যদি 2 ঘন্টা বৃষ্টি হয় 2 দিন খেলা শেষ। আপনি যখন একটা মাঠ বানাচ্ছেন, ওয়াই নট ড্রেনেজ সিস্টেম? একটা বেসিক এটা মানে এটা কী ধরনের কথা যে একটা মাঠ বানাবেন, ইন্টারন্যাশনাল মাঠ খেলবেন, আপনি ড্রেনেজ সিস্টেম করবেন না কেন? মানে এটা প্রশ্ন করা উচিত ক্রিকেট বোর্ডকে। কেন? যেহেতু ক্রিকেট বোর্ডের ইন্ডিভিজুয়ালি মাথা ঘামাচ্ছে, এনএসি হোক যাই হোক, কেন বলতো হেলদি ক্রিকেট বোর্ড, একমাত্র ক্রিকেট বোর্ড যে সরকারের সঙ্গে বার্গেনিং করতে পারে বা সরকারকে অফার দেয় এই মাঠটা আমরা বানাবো, তাই না? তো এটা কেন হয়নি এত বছরে? 25 বছর ছাড়াও যে কোনো ক্রিকেট বোর্ডেই যারাই আসছে, হয়তো আমার সঙ্গে একমত হবেন না অনেকেই, যেহেতু আমাদের প্রবলেমই হচ্ছে যখন আমরা কোনো সমালোচনা করি ওটা পার্সোনালি নিয়ে ফেলে, জাভেদ ভাই এটা কী বলতেছে বা ও এটা কী বলতেছে। কায়সার ভাই, আফগানিস্তানের সাথে আমাদের তো এশিয়া কাপ শেষ হলো, ফাইনাল আমরা খেলতে পারলাম না। আফগানিস্তানের সাথে আমাদের 3 ম্যাচের টি20 এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, একটা সিরিজ আমাদের হবে, জাস্ট এশিয়া কাপ শেষের পরপরই শুরু হয়ে যাবে। এই বাংলাদেশ দল নিয়ে আফগানিস্তানের বিপক্ষে যদিও আমরা আফগানিস্তানকে হারিয়েছি, কিন্তু 3 ম্যাচের সিরিজে বাংলাদেশ দলের এখন কোন অবস্থা যে আফগানিস্তানের সাথে পেরে উঠবো কিনা আমরা?
একটা বিষয় স্বস্তির বিষয় যে আফগানিস্তান এবং বাংলাদেশ এই এশিয়া কাপে যে পারফরমেন্স করেছে তাতে দু দলে কিন্তু সমান পাল্লায়। হ্যাঁ, এটা হিসাবটা আপনি করতে পারেন। বরঞ্চ একটা দিক একটু বাংলাদেশ একটু সামান্য একটু এগিয়ে রয়েছে, সেটা হলো যে আফগানিস্তান সুপার ফোরে উঠতে পারেনি, বাংলাদেশ সুপার ফোরে উঠে এসেছে। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে বাংলাদেশ কিছুটা হলে এগিয়ে রয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে আফগানিস্তান এই মাঠে, দুবাই এবং আবুধাবি তাদের কিন্তু হোম গ্রাউন্ড, তারা এখানেই প্র্যাকটিস করে, এখানেই ক্যাম্পিং করে, এখানেই তারা থাকে, সব কিছু তাদের যে আপনার ন্যাশনাল টিমের প্লেয়াররা যারা রয়েছেন তাদের জন্য এখানে আলাদা করে ক্যাম্পিং করা হয়ে থাকে সারা বছর ধরে। সো এটা তাদের মাঠটা তাদের কাছে খুবই একটা হোম ভেন্যু, একটা হাতের তালুর মতো তাদের চেনা রয়েছে। আর বাংলাদেশের সঙ্গে তাদের টি-20-তে পারফরমেন্স খুবই ভালো, কোনো সন্দেহ নেই। এবং সার্বিক পরিস্থিতিতে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের সঙ্গে এই আফগানিস্তানের এই ক্রিকেটারদের যদি আপনি একটা স্কিল, অ্যাবিলিটি এবং আপনার এক্সিকিউশন পাওয়ার সব কিছু যদি ইভেন অভিজ্ঞতাও সব কিছু যদি যোগ করেন, তাহলে নিশ্চিতভাবে আফগানিস্তান এগিয়ে থাকবে বাংলাদেশের তুলনায়। তারপর আমি মনে করি যে বাংলাদেশ দল এশিয়া কাপে যে বাজে পারফরমেন্স করেছে, বিশেষ করে সর্বশেষ ম্যাচে পাকিস্তানের সাথে যে ক্রিকেট খেলেছে, সেই ক্রিকেট থেকে বেরিয়ে আসার যে দুঃস্বপ্নটা দেখেছে, সেই ক্রিকেট থেকে বেরিয়ে আসার সুযোগটা বাংলাদেশ দলের সামনে এখন রয়েছে। এই সিরিজে যদি বাংলাদেশ দল ভালো করতে পারে, কত ভালো করতে পারে আমি জানি না ঠিক এখন পর্যন্ত। এটা গেল একটি দিক। আর আরেকটা দিক আমি এখন পর্যন্ত খুব ক্লিয়ার না যে লিটন দাস এই সিরিজে খেলতে পারবেন কিনা, কারণ তিনি এত অল ইম্পর্টেন্ট একটা ম্যাচ বাংলাদেশ যদি ফাইনালে যেত তাহলে লিটনের খেলার সম্ভাবনা মানে প্রবল ছিল আর কি, খেলতে পারতেন হয়তো তিনি। একটা অ্যাড করি যে বাংলাদেশ অ্যাটলিস্ট আফগানিস্তান যে এবার খেলেছে মেন্টাল মনে হয় যে কমফোর্টেবল। এর আগে এক বছর আগে আফগানিস্তান খেলা হলে মানুষ মানে প্রেশার নিয়ে ফেলতো যে ওদেরকে আমরা রাশিদকে কেমনে খেলবো, নাবিকে কেমনে খেলবো, বা মুজিবকে কেমনে, এটার প্রেশার ছিল। হ্যাঁ, কিন্তু এবার মনে হচ্ছে যে বাংলাদেশ এই প্রেশারটা নেয় নাই, জয়লাভ করেছে বলে বলছি না, এমনিও খেলার আগেও একটা সামাজিক যোগাযোগ ওয়েব তৈরি হয়, ওটা নাই। ওই জন্য মনে হয়তো ভালো খেলা অনেক সম্ভাবনা আছে, অনেক ভালো খেলা। এই শব্দটা অনেকবার আমাদেরকে শুনতে হচ্ছে যে চাপে পড়েন কিনা বা প্রেশারে পড়েন কিনা। দেখুন, আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামছেন তখন একটা কথা বলা হয়ে থাকে, দ্য নেম অফ দ্য গেম ইজ প্রেশার। তো আপনি যদি এই প্রেশারটা কপ করতে না পারেন, তাহলে আমি মনে করি না যে ক্রিকেট খেলা ওটা উচিত কোনো ক্রিকেটারের। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন খেলতে নামবেন তখন আপনাকে প্রেশার কিন্তু ঘিরে ধরবেই। কারণটা হলো যে আপনি ও প্রান্ত থেকে যিনি বল করছেন তিনি 150 কিলোমিটার স্পিডে বল করবেন, আপনি মাঠের চারিদিকে 50,000 দর্শক থাকবে, আপনি জানেন যে পুরো বিশ্ব আপনাকে দেখছে। এই প্রেশারের চোটে যদি আপনি কপ করতে না পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে তার ক্রিকেট খেলা উচিত না, অন্য আরও লেস প্রেশার যেটা থাকে ক্রিকেটের সেটাই খেলা উচিত। তারপর আমি আশা করছি যে বাংলাদেশ দল, যেটি বললাম যে এশিয়া কাপের দুঃস্বপ্নটা আপনাকে দূর করতে হলে আফগানিস্তানের সাথে যে আপনার টি-20 এবং ওয়ানডে সিরিজ রয়েছে সেটা খুবই দাপুটে একটা পারফরমেন্স করতে হবে বাংলাদেশ দলকে। বাট যদিও আমি খুব একটা আত্মবিশ্বাসী নই, আমার এই স্বপ্নটা সত্যি হবে এই বিষয়ে। আত্মবিশ্বাসী হতে চাই আমরা, কিন্তু তারপরেও আমাদের মন এবং মগজ আলাদা আলাদা কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ জামাতুল বেলিম, থ্যাংক ইউ ভেরি মাচ এম কায়সার। এক্স্যাক্টলি, আফগানিস্তানের সাথে বাংলাদেশ সিরিজ আমরা চাই বাংলাদেশ দল ঘুরে দাঁড়াক, অন্তত পক্ষে একদম মানে হোয়াইট ওয়াশ করুক আফগানিস্তানকে। তবে ওই যে আবারও সেই কথা, আমাদের মন একরকম বলে, মাথা অন্যরকম বলে। বাট রবিবারে এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল। আমরা জানি ম্যাচ এক পেশেই হচ্ছে, পাকিস্তান এগেনস্ট ইন্ডিয়া সব সময় টপ নচ, বাট ফাইনালটা আলাদা হোক। শ্রীলঙ্কা ইন্ডিয়া ম্যাচের এই জায়গা থেকে পাকিস্তান শিক্ষা নিয়ে অন্ততপক্ষে একটা দুর্দান্ত ফাইনাল ম্যাচ আমরা দেখি, সেই প্রত্যাশায় শেষ করছি আজকে এনিগমা টিভির স্পোর্টস। ব্র্যান্ড নিউ আরেকটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।